বঙ্গবন্ধুকে ১৯৭৫ সনের ১৫ই আগস্ট হত্যা করা হয়, এটা সত্য। কিন্তু তাকে হত্যার প্রচেষ্টা যে পূর্বের থেকেই ছিল, সে বিষয়গুলি অনেকটা চাপা পড়ে গেছে। সে কথাগুলি আজ নতুন করে মনে করিয়ে দিতে চাই। ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হয় জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটি মামলা করা হয়, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন প্রক্রিয়া ছিল পাকিস্তানিদের। কিন্তু বাংলাদেশের মানুষের গণবিস্ফোরণে, আন্দোলনে প্রচন্ড ঢেউয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা সরে যায়। তারা কিছু করতে পারেনি, মামলাটাকে প্রত্যাহার করতে তারা বাধ্য হন। ১৯৬৯ সালের ২০ ডিসেম্বর বঙ্গবন্ধুর কাছে একটা খবর আসে যে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য। বঙ্গবন্ধু সেই বিষয়টি ২৩ ডিসেম্বর পূর্ব পাকিস্তানে থাকা আমেরিকার কনসুলেটের দায়িত্বপ্রাপ্ত সিডনি সোবারকে জানান যে আমাকে হত্যা করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে। একই দিনে সিডনি সোবার ওয়াশিংটন ডিসিকে এই বিষয়টা অবহিত করেন। এর পরবর্তীতে ১৯৭০ সালের নির্বাচনে একাধিকবার বিভিন্ন স্থানে আততায়ীর মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হয়, কিন্তু মানুষের ভালোবাসা এবং বাঙালিদের প্রচন্ড ভাবে বঙ্গবন্ধুকে ঘিরে থাকার কারণে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। এরপর তাকে যখন গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, পাকিস্তানের একটা তথাকথিত ট্রায়াল করে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং মিয়ান আলী কারাগারে বঙ্গবন্ধুকে জানানো হয় তোমার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, এটাই কবর, এখানে তোমাকে সমাহিত করা হবে, তোমার কোনো চাওয়া আছে কিনা মৃত্যুর পূর্বে। বঙ্গবন্ধু জানান হ্যাঁ, আমার একটা চাওয়া আছে, সেই চাওয়াটা হচ্ছে মৃত্যুর পরে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠিয়ে দিও। বিস্মিত হয়ে যায় ওরা যে মৃত্যু হবে, তারপরেও সে পরাভব মানছে না। এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং রাশিয়ার ঊর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা সারা দুনিয়া সফর করে জনমত গড়ে তুলেন, বিশ্ব জনমত। তখন আর পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে পারেনি। বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসলেন। ১৯৭২ সালের এপ্রিল মাসে মেজর ফারুক পূর্ব পাকিস্তানে থাকা আমেরিকান হাই কমিশনে গিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা করে আসেন। সেই আলাপ আলোচনার বিষয়বস্তু আজও জানা যায়নি। ১৯৭৩ সালের ১১ই জুলাই কর্নেল রশিদ একইভাবে মার্কিন দূতাবাসে যান। ১২ই জুলাই কর্নেল ফারুক এবং রশিদ অন্যরা সকলে একত্রিত হয়ে যান এবং তারা জানান যে বাংলাদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তারা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে চান, সেজন্য আমেরিকার সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন ১৯৭৩ সালের ১২ই জুলাই এবং ১৩ই জুলাই ফারুক এবং রশিদ আমেরিকান হাই কমিশনে গিয়ে, অর্থাৎ বাংলাদেশস্থ হাই কমিশনে গিয়ে তারা অস্ত্র কেনার নামে এইভাবে তদবির করেন। ১৯৭৪ সালের ১৩ই মে কর্নেল ফারুক এবং অন্যান্যরা হাই কমিশনে যান। সেখানে গিয়ে তারা জানান যে আমরা শেখ মুজিব সরকারকে উচ্ছেদ করতে চাই, তোমাদের সহযোগিতা চাই। আমেরিকান দূতাবাস কি সহযোগিতা দিয়েছে বা কি আলোচনা হয়েছে সেই তথ্য উপাত্ত না পাওয়া গেলেও আমেরিকার ডিক্লাসিফাইড ডকুমেন্ট, অর্থাৎ তাদের যে তারবার্তা প্রেরণ, সেই তারবার্তাকে যখন উন্মুক্ত করে দেওয়া হয়, তার ভিতর থেকে ১৯৭২, ১৯৭৩ এবং ৭৪ সালে এই যে সেনা কর্মকর্তারা আমেরিকান দূতাবাসে অস্ত্র কেনার নামে এবং শেখ মুজিবকে উচ্ছেদের নামে আমেরিকার সহযোগিতা চাইতে গিয়েছিলেন, সেই তথ্য উপাত্ত প্রকাশের উদ্ভাব করে ২০ মার্চ ১৯৭৫ কর্নেল ফারুক এবং অন্যরা জেনারেল জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রানাডা টেলিভিশন, চ্যানেল 24, চ্যানেল 4 এবং বাংলাদেশের চ্যানেল আই এর বিভিন্ন জায়গায় নিজেরা ইন্টারভিউতে তারা বলেছেন যে আমরা শেখ মুজিবকে উচ্ছেদ করার জন্য আমাদের জন্য সবচেয়ে বিশ্বস্ত ট্রাস্টেড লোক ছিল জেনারেল জিয়া, তাই তার সঙ্গে আমরা বৈঠক করি এবং তার গ্রিন সিগন্যাল নিয়ে আমরা কাজ করি। মনে রাখবেন ২০ মার্চ ১৯৭৫ জেনারেল জিয়ার সঙ্গে তারা সাক্ষাৎ করেন। এটা আমার বক্তব্য না, কর্নেল ফারুক এবং রশিদের বিভিন্ন টেলিভিশন দেওয়া ইন্টারভিউতে তারা এটা বলছেন। লিপসুলদের সঙ্গে সাক্ষাৎকারেও কর্নেল রশিদ একই বিষয়গুলো বলেছেন যে জেনারেল জিয়া আমাদের ট্রাস্টেড ছিলেন এবং তার গ্রিন সিগন্যাল অর্থাৎ তার সম্মতি নিয়ে আমরা সেখানে যাই। ১৯৭৫ সনের ১৫ই আগস্টের এক সপ্তাহ পূর্বে ঢাকায় একজন ব্যবসায়ী বাসায় একটা বৈঠক হয়। সেই বৈঠকে কথিত আছে জেনারেল জিয়া অংশগ্রহণ করেন এবং মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা সেখানে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেখানে অংশগ্রহণ করেন, যিনি পরবর্তীতে অর্থমন্ত্রী হন সাইফুর রহমান। তাদের ভিতরে সলা পরামর্শ হয় কিভাবে কি প্রক্রিয়া কাজ করা হবে। এর ধারাবাহিকতায় কিন্তু পূর্বে এবং পরে কুমিল্লার বাইরে, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈঠক হয় কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। এখানে আরো প্রধানযোগ্য যে বঙ্গবন্ধুর কিছু সহযোদ্ধা সহকর্মী তাদের কাছেও নানা রকম প্রস্তাব পাঠানো হয়েছিল যে শেখ মুজিবকে উচ্ছেদ করলে তোমরা দায়িত্ব নেবে কিনা। সবচেয়ে বিশ্বস্ত যারা তারা দায়িত্ব নেওয়ার কথা স্বীকার করেননি, কিন্তু খন্দকার মোস্তাক বলেছেন তোমরা সহযোগিতা করলে আমি তোমাদের সঙ্গে থাকবো। এই বিষয়টির একটি অংশ ভারত থেকে জেনে আসার পরে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীকে অবহিত করেন। ক্যাপ্টেন মনসুর আলী ভীষণভাবে ঘরমাক্ত হয়ে যান এমন ঘটনা জেনে, কিন্তু আরো যারা জেনেছিলেন তারা অভিমানে হোক ভয়ে হোক এই কথাগুলি প্রকাশ্যে কোথাও নিয়ে আসেন নাই। এর পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে নির্মম হত্যা করা হলো, হত্যা করার রাতে
যারা হত্যা করেছে তারা তো বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। খুব ভোরবেলা যখন জিয়াউর রহমানের কাছে যান সেনা কর্মকর্তারা বেশ কয়েকজন, তারা গিয়ে দেখলেন জিয়াউর রহমান সেভ হচ্ছেন, এক পাশে সেভ হওয়া হয়েছে, আর এক পাশ হয়নি। তারা জিজ্ঞেস করলে তারা বললেন, খবর পেয়েছেন কিছু? জিয়াউর রহমান বললেন, না, কিসের খবর? খবর তো প্রেসিডেন্ট ইজ কিল্ড, প্রেসিডেন্ট ইজ ডেড। এই ঘটনায় জিয়াউর রহমান আত্মটা স্বাভাবিক যে কেন রাষ্ট্রপতিকে হত্যা করেছে, কারা হত্যা করেছে, কি হলো? তিনি বলেন, সো হোয়াট, বাংলা দাঁড়ায় কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, হি উইল টেক ওভার। মানে ভাবটা যেন রাষ্ট্রপতি মারা গেছে তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আছে। তিনি নির্লিপ্ত থাকলেন এবং অন্যান্য সেনা কর্মকর্তারা ঘুমিয়েছিলেন, জিয়াউর রহমান জেগেছিলেন। এখান থেকে সমস্ত তথ্যপত্র বেরিয়ে আসে। 8 এপ্রিল 1980 শেখ হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে লন্ডনে যান। সেখানে যাওয়ার পরে তিনি কিউসি স্যার টমাস উইলিয়ামের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেন। 8 এপ্রিল 1980, মনে রাখতে হবে 8 এপ্রিল 1980। তিনি উইলিয়াম টমাসের সঙ্গে আলোচনা করেন এবং হত্যাকাণ্ডের বিষয়ে একটা তদন্ত কমিশন গঠন করার জন্য তাকে অনুরোধ করেন। 15 আগস্ট এবং 3রা নভেম্বরে যে হত্যাকাণ্ড, সেখানে একটা কমিশন গঠন করার জন্য তাকে অনুরোধ করেন। এবং 18 সেপ্টেম্বর 1980, মনে রাখবেন 18 সেপ্টেম্বর 1980, কিউসি স্যার টমাস উইলিয়াম এমপি, সন ম্যাকব্রাইড নোবেল লরিয়েট, জেফ্রি টমাস কিউসি, সলিসিটার অ্যাব্রে রোজকে নিয়ে একটি কমিশন গঠন করা হয় যে বঙ্গবন্ধু হত্যা এবং 3রা নভেম্বরে জেল হত্যা নিয়ে তারা তদন্ত করতে চান। আন্তর্জাতিক মানের একটি তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেদিন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। আনুষ্ঠানিকভাবে সেই প্রথম জানান যে আমাদের বাবার হত্যা এবং জেল হত্যার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটা তদন্ত করার জন্য আমাদের অনুরোধে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। 1981 সালের জানুয়ারি প্রথম সপ্তাহে কমিশনের সদস্যরা বাংলাদেশ সফরের জন্য লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে ভিসার জন্য আবেদন করেন। তাদেরকে আশ্বস্ত করা হয় ভিসা দেওয়া হবে। তারা প্রস্তুতি নেন যে আমাদের তো নিশ্চয়ই ভিসা দেওয়া হবে। তারা প্রতিনিয়ত যোগাযোগ করতে থাকেন, আজ নয় কাল উপরে নির্দেশ লাগবে ইত্যাদি তারা বলতে থাকেন। একটা পর্যায়ে তারা যেদিন আসার জন্য নির্ধারিত দিন, তার পূর্বের দিন তারা হাই কমিশনে গিয়ে দেখেন ওয়ার্কিং আওয়ারে যে সময় হাই কমিশন খোলা থাকার কথা, সেই সময় হাই কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে তারা যোগাযোগ করে জানতে পারেন ঊর্ধ্বতন পর্যায় থেকে তাদের নিষেধ করা হয়েছে, অর্থাৎ ভিসা দেওয়া যাবে না। ঊর্ধ্বতন বলতে তখন জিয়াউর রহমান ক্ষমতায়। তখন এই কমিশন আর বাংলাদেশে আসার সুযোগ পেলেন না, অর্থাৎ তাদেরকে জিয়াউর রহমানের নির্দেশে ভিসা দেওয়া হলো না। 28 জানুয়ারি 1981 সাল টমাস উইলিয়াম বিষয়টি হাউস অব লর্ডসে উত্থাপন করেন। 28 জানুয়ারি 1981-তে টমাস উইলিয়ামস হাউস অব লর্ডসে এই বিষয়টা উত্থাপন করেন যে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত একটি দেশ, সেখানে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে নির্মমভাবে সপরিবার হত্যা করা হয়েছে। আমরা সেটা তদন্ত করতে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদেরকে ভিসা দেওয়ার কথা বলেও পরবর্তীতে ভিসা তো দেওয়া হয়নি, বরং জানিয়ে দেওয়া হয় যে এটা দেওয়া হবে না, অর্থাৎ একটা নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনাকে আমাদের তদন্ত করতে দেওয়া হবে না। এই বিষয়টি তারা উত্থাপন করেন। এটা নিয়ে 4 ফেব্রুয়ারি 1981 সালে 4 ফেব্রুয়ারি এটা নিয়ে হাউস অব লর্ডসে আলোচনা হয় এবং প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং কেন এই হত্যাকাণ্ডের তদন্ত করতে বাধা দেওয়া হবে সে বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। 1982 সালের 22 মার্চ কমিশন হত্যাকাণ্ড সম্পর্কিত তাদের দেশে যেতে না পারলেও বিভিন্নভাবে তথ্যপত্র সংগ্রহ করার যে ম্যাটেরিয়াল ছিল, সেই ম্যাটেরিয়ালের ভিত্তিতে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তারা জিয়া সরকারের আরোপিত বাধার কথা উল্লেখ করা হয় এবং যে পরিস্থিতি ও অনুমান করা যায় যে তারা বলেন যে উদ্ভূত পরিস্থিতি সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স থেকে প্রতীয়মান হয় জিয়া এবং অন্যান্যরা এর সঙ্গে জড়িত। সে কারণেই তারা এই জাতীয় একটি হাই পাওয়ার তদন্ত কমিশনকে বাংলাদেশে যেতে দিতে চাচ্ছেন না এবং তারা তদন্তে বাধা সৃষ্টি করছেন। 1979 সালের 10 মে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বিচারের দাবি উত্থাপন করেন। এভাবেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রাথমিকভাবে বিদেশে এবং দেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি উত্থাপিত হয়। এর পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করার পরে আনুষ্ঠানিকভাবে পোস্টার, লিফলেট সহ বিভিন্ন সভা সমাবেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবি করা হয়। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তিনি খুনিদের বিচারের পথ বন্ধ করার যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করছিলেন জিয়াউর রহমান সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে বৈধতা দেওয়ার যে সিদ্ধান্তটা সেটাকে বাতিল করেন পার্লামেন্টে। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। আবেদনকারী ছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা, আর তাদের লয়ার ছিলেন ব্যারিস্টার কোরবান আলী এবং অন্যান্যরা। কোরবান আলী জামাতের নেতা ছিলেন, এটা উল্লেখ করার প্রয়োজন আছে। হাইকোর্ট ডিভিশন রায় দিয়ে বললেন না, খুনের বিচার হবে না, এমন কোন আইন পার্লামেন্টে করা হয়ে থাকলেও সেটা সঠিক হয়নি, অতএব ওই সিদ্ধান্ত বাতিল করে যে ডিসিশন নিয়েছে পার্লামেন্টে এটা বৈধ আছে। তার বিরুদ্ধে ওনারা যান অ্যাপিলেট ডিভিশনে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলতে যেটাকে বুঝায়। সেখানে যাওয়ার পরে একই সিদ্ধান্ত বহাল থাকে। তার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয় এবং তদন্তের পরবর্তীতে 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এর বিরুদ্ধে মধ্য থেকে একজন মারা যান, 2 জনাকে ডিস্ট্রিক্ট জাজ ট্রায়াল ছাড়াই অর্থাৎ সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাদেরকে মুক্ত করে দেন চার্জ হিয়ারিং স্টেজে। আর একজনাকে অর্থাৎ কর্নেল রশিদের স্ত্রী জুবাইদা রশিদকে হাইকোর্ট ডিভিশন
সাক্ষ্য প্রমাণ নেওয়া ছাড়াই তাকে মুক্তি দিয়ে দেন। মামলার রায়ে 15 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। বিচারক কাজী গোলাম রসুল এই মৃত্যুদণ্ডাদেশ দেন। তখন আইনজীবী ছিলেন, প্রধান আইনজীবী ছিলেন সিরাজুল হক এবং আসামি পক্ষে দেশের জাদরেল আইনজীবীরা ছিলেন। হাইকোর্টে আসার পর বিভিন্ন কোর্ট এই মামলার শুনানিতে অপারগতা প্রকাশ করেন। একটা পর্যায়ে এই মামলার শুনানির সিদ্ধান্ত হয় বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন এবং বিচারপতি ABM খায়রুল হকের কোর্টে। সেখানে বিচারপতি রুহুল আমিন 5 জনাকে খালাস দিয়ে 10 জনের মৃত্যুদণ্ড বহাল করেন এবং বিচারপতি ABM খায়রুল হক 15 জনের মৃত্যুদণ্ডাদেশকে বহাল রাখেন। এই রায়টা বিভাজিত হয়ে যাওয়ার পরে প্রধান বিচারপতি তৃতীয় বিচারকের কাছে মামলাটা শুনানির জন্য দেন। তৃতীয় বিচারক মোহাম্মদ ফজলুল করিম, পরবর্তীতে যিনি চিফ জাস্টিস হয়েছিলেন, তিনি 13 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং 2 জনাকে খালাস দেন। এই 13 জনের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যায় আসামি পক্ষরা, সেখানে এই রায় বহাল থাকে। ফলে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের ফাঁসির রায় কার্যকর হয়। এরপর তারা রিভিউ পর্যন্ত করেন, রিভিউতে সেই রায় বহাল থাকে। ফলে যে কজন গ্রেপ্তার হওয়া ছিল তাদের ফাঁসি রায় কার্যকর হয়, আর যারা পলাতক আছেন তাদের ফাঁসি রায় তো আর কার্যকর করার মতো সুযোগ থাকে না। একজন মহিউদ্দিনকে আমেরিকা থেকে নিয়ে আসা হয়, বজলুল হুদাকে নিয়ে আসা হয় থাইল্যান্ড থেকে। এভাবে যারা গ্রেপ্তার হয়ে আসছিলেন তাদের ফাঁসির রায় কার্যকর হয়। আর বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ষড়যন্ত্রে কুশীলব, সুবিধাভোগী, খুনিদের প্রশ্রয়দাতা, খুনিদের পুনর্বাসনকারী, দলের ভিতরে ঘাপটি মেরে থাকা, বিভিন্ন বাহিনীর ভিতর থাকা, আমলাতন্ত্রের ভিতরে থাকা এই সকল লোকদের বিরুদ্ধে আসলেই কোনো বিচার হয়নি। এ কারণে আমি প্রায় বলে থাকি বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে খণ্ডিত বিচার। পরবর্তীতে জনমত দাবি ওঠে যে একটা হাই পাওয়ার জুডিশিয়াল কমিশন গঠন করা হোক, যে যারা মারা গেছে তাদেরও স্বরূপ উন্মোচন করা হোক, যে মানুষগুলো খুনের সঙ্গে জড়িত ছিল কিন্তু মারা যাওয়ার কারণে তাদের বিচার করা সম্ভব হয়নি, যারা ষড়যন্ত্রে জড়িত ছিল, যারা সুবিধাভোগী, যারা খুনিদের প্রশ্রয় দিয়েছেন, খুনিদের পুনর্বাসন করেছেন, নানাভাবে যারা সম্পৃক্ত রয়েছে তাদের স্বরূপ উন্মোচন করে একটা ডকুমেন্ট করা হোক, যাতে ইতিহাস থাকে যে একটি জাতির স্রষ্টাকে কারা কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা করতে সপরিবারে ভূমিকা রেখেছিল। ব্যারিস্টার রিজাউল করিমের গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে না থাকলে হয়তো বঙ্গবন্ধুর খুনের বিচার হতো না। বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা নিয়ে বলতো আমরা খুন করেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। মনে রাখতে হবে জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালের 9 এপ্রিল বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দেওয়ার অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয় পার্লামেন্টে, এবং তার আমলেই বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন রাষ্ট্রে দূতাবাসে চাকরি দেওয়া হয়, কাউকে কাউকে পদোন্নতি দেওয়া হয়। আর জেনারেল এরশাদ ক্ষমতা আসার পরে একই ধারা অব্যাহত থাকে। তার সময় বঙ্গবন্ধুর খুনিরা 2টি রাজনৈতিক দল গঠন করে, একটি ফ্রিডম পার্টি কর্নেল ফারুক এবং রশিদের, অন্যটি শাহরিয়ার রশিদ এবং অন্যদের, সেটার নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগস। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ছিলেন অনেকেই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হতে গিয়ে আওয়ামী লীগের ভিতরে থাকাও একটি মহল খন্দকার মোস্তাকের সঙ্গে সাড়া দিয়েছিলেন। আওয়ামী লীগের যারা নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এবং নৌপ্রধান, বিমান বাহিনী প্রধানরাও সেদিন বিট্রাই করেছিলেন। সেদিন যারা দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন তাদেরও বিচার হয়নি। এটাই ইতিহাস। এই ইতিহাস ভুলে যাবার না। আবার হয়তো একদিন এই ইতিহাসের মুখোমুখি দাঁড়ানো হবে। যারা ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল একদিন বিচারের মুখোমুখি তাদের হতেই হবে ইনশাআল্লাহ।